মধ্যশিক্ষা পর্ষদে ক্লাস 9-এর অঙ্কের যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। এখানে বলছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টা লেবু কিনে 20 টাকায় 8টা লেবু বিক্রি করছেন, তাহলে শতকরা কত লাভ হচ্ছে? 20 টাকায় কিনছেন 10টা কিন্তু বিক্রি করছেন 8টা, তাহলে এখানটা লিখবো যে 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? এটা হয়ে যাবে 20/10, ডিভাইড করলে পড়ে থাকছে 2 টাকা। আবার বলছে 8টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? এটা হয়ে যাবে 20/8, তাহলে ডিভাইড করলে পড়ে থাকছে 2.5 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ বার করার জন্য আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করতে হবে। বিক্রয় মূল্য ছিল 2.5 আর ক্রয় মূল্য ছিল 2, তাহলে মাইনাস করেছে 0.5, এত টাকা। তাহলে লাভের শতকরা পরিমাণ জিজ্ঞেস করেছে, তাহলে লাভের শতকরা পরিমাণ কত হবে? এখানটায় বসবে প্রফিট বাই মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে, তো এখান থেকে একটা 0 ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে কাটলে এখানটা 5 হচ্ছে, তাহলে হচ্ছে 25। শতকরা পরিমাণ হয়ে যাচ্ছে 25। তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে PQRS একটা ট্রাপিজিয়াম রয়েছে যার দুখানা তির্যক বাহু হচ্ছে PS আর QR। ছবিটা এখানে আঁকা যাক। ট্রাপিজিয়ামটা হচ্ছে PQRS। তো দেখতেই পাচ্ছ যে দুখানা তির্যক বাহু রয়েছে, একটা হচ্ছে PS আর একটা হচ্ছে QR। তাহলে বলছে PS বাহুর মধ্যবিন্দু হচ্ছে X, PS এর মধ্যবিন্দু হচ্ছে X আর QR এর মধ্যবিন্দু হচ্ছে Y। তাহলে বলছে XY এর দৈর্ঘ্যটা কত হবে? তো এখানে XY এর দৈর্ঘ্যটা হয়ে যাবে হাফ ইন্টু PQ প্লাস RS। PS এর মধ্যবিন্দু হচ্ছে X আর QR এর মধ্যবিন্দু হচ্ছে Y। তো XY কে যুক্ত করলে XY এর দৈর্ঘ্যটা কত হবে? এটা হয়ে যাবে হাফ অফ PQ প্লাস RS। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 105 থেকে 140 এই শ্রেণীটার পরিসংখ্যা হচ্ছে 14, তাহলে পরিসংখ্যা ঘনত্ব কত হবে? তো পরিসংখ্যা ঘনত্ব আমরা কি করে বার করব? এর জন্য ফর্মুলা হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তো এখানে পরিসংখ্যা কত রয়েছে? পরিসংখ্যা রয়েছে 14 আর শ্রেণী দৈর্ঘ্যটা কত রয়েছে? শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 140 মাইনাস 105। 140 থেকে 105কে মাইনাস করতে হবে, তাহলে কত হচ্ছে? 35 হচ্ছে। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 হবে, এখানটা হচ্ছে 5, তাহলে 2/5 মানে হচ্ছে 0.4। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 3 মিটার লম্বা আর 2 মিটার চওড়া একটা আয়তাকার জায়গা রয়েছে। এবার বলছে 5 ডেসিমিটার মাপের বর্গাকার টালি দিয়ে বাঁধাতে কতগুলো টালি লাগবে? তো জায়গাটার দৈর্ঘ্য বলে দিয়েছিল 3 মিটার আর প্রস্থ বলছিল 2 মিটার। তো টালির মাপটা বলেছিল ডেসিমিটারে, তো আমরা কি করছি? এটাকে ডেসিমিটারে চেঞ্জ করছি। এটাকে আমরা ডেসিমিটারে চেঞ্জ করব, মানে এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়েছে 30 ডেসিমিটার। আর প্রস্থটাকে আমরা ডেসিমিটারে চেঞ্জ করছি, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 20 ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? আয়তাকার জায়গার ক্ষেত্রফল হয়ে যাবে 30 ইন্টু 20, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ ডেসিমিটার। আর বর্গাকার টালির দৈর্ঘ্য কত বলেছিল? বর্গাকার টালির দৈর্ঘ্য এটা বলে দিয়েছিল 5 ডেসিমিটার। তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল কত হবে?
5 ইন্টু 5 এত বর্গ ডেসিমিটার। তাহলে দেখো এতখানি জায়গায় টালিগুলো বসাতে হবে, আর এক একটা টালির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে টালির সংখ্যা কি করে বার করব? টালির সংখ্যা ইকাল টু হয়ে যাবে 30 ইন্টু 20 বাই দিয়ে লিখবো টালির ক্ষেত্রফল। 5 দিয়ে কাটলে এখানটা 6 হবে, আবার 5 দিয়ে কাটলে এখানটা 4 হবে, তাহলে হয়ে যাচ্ছে 24। তাহলে টালি লাগবে 24টা। এখানে অপশন সি হচ্ছে কারেক্ট। তো এখানে বলছে শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তো শতকরা লাভ 10 এর মানেটা কি? প্রফিটটা হচ্ছে 10%, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10 টাকা লাভ বলেছিল, তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে 100 প্লাস 10 মানে 110 টাকা। তাহলে বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে এখানটা হচ্ছে 100:110। তো একটা করে 0 ক্যান্সেল হবে, তাহলে এটা হয়ে যাবে 10:11। মানে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি। এবিসি একটা ত্রিভুজ রয়েছে, নাম দিয়ে দেওয়া যাক, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ডি। তো ডি বিন্দু দিয়ে বিসি এর সাথে সমান্তরাল করে ডিই টানা হয়েছে, যেটা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। মানে এ বি এর মধ্যবিন্দু ডি দিয়ে আমি একটা সরলরেখা টেনেছি, কার সাথে সমান্তরাল করে? না বিসি এর সাথে সমান্তরাল করে, সেটা এসি কে ই পয়েন্টে ছেদ করেছে। তাহলে এই এটা হাফ অফ এসি হবে। এই দৈর্ঘ্যটা হয়ে যাবে হাফ অফ এসি। এটা একটা উপপাদ্যই রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এটা অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত? অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি? অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস 2r। এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা। তো এখান থেকে যদি আমরা 8টাকে কমন নিই তাহলে কত হবে? পাই প্লাস 2। তো এখানে আর এর জায়গায় কত বসবে? আর এর জায়গায় বসবে 10.5, তাহলে হচ্ছে 10.5 ইন্টু আর প্লাস 2। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার চাকতিটার পরিসীমা। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এটি বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13√2 সেন্টিমিটার, তাহলে বলছে বাহুর দৈর্ঘ্য কত? একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণ ইকাল টু হচ্ছে √2 ইন্টু বাহু। তো এই √2 ইন্টু বাহু ইকাল টু দেওয়া হচ্ছে 13√2। তাহলে বাহু কত হবে? বাহুটা হয়ে যাবে 13√2 বাই √2। √2টা পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 13। তাহলে বর্গক্ষেত্রের বাহুটা আমরা পেয়ে যাচ্ছি 13 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ রয়েছে যার বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে ধরে নেওয়া যাক এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তো বিএসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছে বিসি এর মিড পয়েন্ট হচ্ছে ডি। তাহলে বলছে এডি এটা হবে হাফ অফ বিসি। এডির দৈর্ঘ্যটা হবে হাফ অফ বিসি। এটা একটা প্রয়োগ রয়েছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 128, প্রয়োগ নাম্বার 7। এই স্টেটমেন্টটার সত্য রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির নিম্নসীমা 8 হবে। শ্রেণীর দৈর্ঘ্য বলে দিয়েছে আর মধ্যবিন্দু বলে দিয়েছে।
শ্রেণীর দৈর্ঘ্য কি করে বার করতে হয়? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। তো এখানে শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6, আর মধ্যবিন্দু কি করে বার করতে হয়? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দু বার করার ফর্মুলা। তো এটা ইকাল টু দেওয়া রয়েছে 10। তো এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত হবে? ইউ প্লাস এল ইকাল টু হচ্ছে 20। তাহলে আমরা দুখানা ইকুয়েশন পাচ্ছি, একটা হলো ইউ প্লাস এল ইকাল টু 20, আর একটা হচ্ছে ইউ মাইনাস এল ইকাল টু 6। তো এখানে আমাদের জিজ্ঞেস করেছিল নিম্ন সীমা 8 হবে। তো আমরা কি করছি? সাইনটা চেঞ্জ করছি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 2l ইকাল টু হয়ে যাচ্ছে 14। তাহলে l ইকাল টু হবে 14/2 মানে 7। তাহলে বলা যেতে পারে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে একটি সামান্তরিক আকার ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, একটি ত্রিভুজ আকার ক্ষেত্র, এদের একই ভূমি এবং সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তো এদের ক্ষেত্রফল যদি পি আর আর টি হয় তাহলে পি ইকাল টু আর ইকাল টু t/2। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। কেন? দেখো ছবিটাকে দেখে নেওয়া যাক। বলছে একটা সামান্তরিক আকার ক্ষেত্র রয়েছে, একটা আয়তক্ষেত্র রয়েছে, আর একটা ত্রিভুজ রয়েছে। এদের ভূমিটা হচ্ছে একই এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত রয়েছে। তো সামান্তরিকের ক্ষেত্রফলটা বলে দিয়েছিল পি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছিল আর, ত্রিভুজের ক্ষেত্রফলটা বলছিল টি। তো এক্ষেত্রে পি ইকাল টু আর ইকাল টু 2t হবে। যেহেতু এখানে আয়তক্ষেত্র এবং সামান্তরিকটা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত রয়েছে, তাই জন্য সামান্তরিকের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হবে। তাহলে পি ইকাল টু আর হয়ে যাচ্ছে। এবং সামান্তরিকটা ত্রিভুজটা যেহেতু একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত রয়েছে, তাহলে বলা যেতে পারে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে অর্ধেক। কার ক্ষেত্রফলে অর্ধেক? না, সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক। তাহলে বলা যেতে পারে টিটা হচ্ছে p/2, টিটা হচ্ছে p/2, সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক। তাহলে এখান থেকে লেখা যেতে পারে পি ইকাল টু হয়ে যাচ্ছে 2t। তো আমরা দেখতে পেলাম যে পি ইকাল টু আর আবার পি ইকাল টু 2t, তাহলে লেখা যেতে পারে পি ইকাল টু আর ইকাল টু 2t। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1। তো একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে যদি এ ধরে নেওয়া যায় তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার। আর উচ্চতাটা কত হবে? √3/2 ইন্টু এ। তাহলে বলছে এটা সমান। তাহলে এখান থেকে √3 ক্যান্সেল হবে, একটা এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? a/4 ইকাল টু 1/2। এ ইকাল টু কত হবে? 4/2। তাহলে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাহুটা হয়ে আছে 2 একক, কিন্তু এখানে বলছিল 1 একক। তাহলে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। কারণ দেখো, ধরে নেওয়া যাক 10% ছাড় দেওয়া হচ্ছে কোনো একটা জিনিসে। তো ওর ধার্য মূল্য যদি 200 টাকা হয় তাহলে 200 টাকার 10% মানে 20 টাকা ছাড় হবে। যদি 300 টাকা হয় সেক্ষেত্রে 30 টাকা হবে। তো দেখো পার্সেন্টেজ দুটো ক্ষেত্রেই 10% রয়েছে। ডিপেন্ড করছে কার ওপরে? ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য বাড়লে ছাড়টাও বাড়বে। এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটা
শ্রেণীর পরিসংখ্যা হবে 0। এই স্টেটমেন্টটাও ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে, একটা ছবি দেওয়া রয়েছে, বলছে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ABEF রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এটা হচ্ছে ফলস, কারণ দেখো রম্বসটা এবং বর্গক্ষেত্রটা এদের ভূমিটা একই রয়েছে, কিন্তু এরা দুটো সমান্তরাল বাহুর মধ্যে উপস্থিত নেই, তাই এটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেনে বলছে যে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটা নির্দিষ্ট সংখ্যায় হবে। তো বৃত্তের পরিধি কত হয়? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর ব্যাস বলতে কত হচ্ছে? ব্যাস হচ্ছে 2r। এদের অনুপাত কত হবে? 2πr:2r। তো এখান থেকে 2rটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে π:1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যায়। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। এখানে 3-এর 1 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে gx = 2x - 16 এই বহুপদী সংখ্যামালাটার সমীকরণ লেখো আর বহুপদী সংখ্যামালাটা 0 নির্ণয় করো। তো এখানে দেওয়া রয়েছে gx = 2x - 16, gx = 2x - 16। তো আমরা এখানে কি করব? gx = 0 ধরে নেব। তাহলে কত হচ্ছে? সমীকরণটা হয়ে যাচ্ছে 2x - 16 = 0। gx এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সমীকরণ। তো এখান থেকে সলভ করে x এর ভ্যালু বার করতে হবে। তাহলে 2x = কত হবে? এটা হয়ে যাবে 16, x = হয়ে যাবে 16/2, ক্যান্সেল করলে হচ্ছে 8। তাহলে x এর মান পাওয়া যাচ্ছে 8। তাহলে বলা যেতে পারে যে gx এর একটা শূন্য হচ্ছে 8। নেক্সট কোশ্চেনে বলছে 8x³ + 8x - 5 এই বহুপদী সংখ্যামালাটা একটা উৎপাদক নির্ণয় করো। তো এখানে দেওয়া হচ্ছে 8x³ + 8x - 5। তো এখানে আমরা x এর জায়গায় +1 -1 +2 -2 এরকম ভাবে বসিয়ে দেখবো যে কোনটার জন্য এই পুরো জিনিসটার ভ্যালুটা 0 হচ্ছে। তো এখানে আমাদের x এর জায়গায় -½ +½ বসিয়ে দেখতে হবে। এখানটা দেওয়া ছিল 8x³ + 8x - 5। তো এখানে আমরা x এর জায়গায় ½ বসিয়ে দেখছি কত হবে। এটা হয়ে যাবে 1/8। এখানটা হচ্ছে 8 × 1/2 - 5। তাহলে এটাকে ক্যান্সেল করা যাবে, এটাকেও ক্যান্সেল করলে 4 পড়ে থাকবে। তাহলে হবে 1 + 4 - 5। তাহলে হচ্ছে 5 - 5 = হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর জায়গায় ½ বসানোতে এই পুরো জিনিসটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? x = ½ এতে 0 এসেছিল, তো দুইটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে কত হবে? 2x = 1 হয়ে যাবে। তাহলে 2x - 1 = 0 হয়ে যাচ্ছে, 1টাকেও সাইড চেঞ্জ করলাম। তো আমরা এখানটায় একটা লাইন ছেড়ে 2x - 1টাকে 3 বার লিখেছি। আনতে হবে 8x³ আছে হচ্ছে 2x, তাহলে এটাকে 4x² দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 4x² দিয়ে আমরা 1কেও মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হবে -4x²। তো এখানে তো x² ছিল না, তাহলে এটাকে সরাতে হবে, তার জন্য +4x² আনছি। তো +4x² আনতে হবে। এখানে আছে হচ্ছে 2x, তাহলে আমরা এটাকে 2x দিয়ে মাল্টিপ্লাই করছি। আবার 2x দিয়ে -1কে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হবে -2x। তো আনতে হবে +8x, এখানে আছে -2x, তাহলে আমরা এখানটায় +10x করছি। তো 10x আনতে হবে, এখানে আছে হচ্ছে 2x, তাহলে আমরা +5 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাবে -5। তাহলে এখানটা হচ্ছে 2x - 1, 4x² + 2x + 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে 2x - 1, 4x² + 2x + 5। তাহলে বলা যেতে পারে যে এই সংখ্যামালাটার একটা উৎপাদক হচ্ছে 2x - 1,
লিখবে যে 8x³ প্লাস 8x মাইনাস 5 এর একটি উৎপাদক 2x মাইনাস 1 অথবা 4x² প্লাস 2x প্লাস 5, মানে দুটোর মধ্যে যে কোনো একটা লেখা যেতে পারে। নেক্সট কোশ্চেনে বলছে -2, এবং 4, 6 এর মাঝখানে ডিস্টেন্স কত হবে? -2, আর একটা হচ্ছে 4, 6 এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? দুখানা পয়েন্ট রয়েছে, ধরো x1 y1 আর x2 y2। x1 y1 আর x2 y2 এদের মাঝখানে ডিস্টেন্স কত হয়? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হবে y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে -2 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে -2 মাইনাস 6 হোল স্কোয়ার। এখানটা হবে -6 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে -8 হোল স্কোয়ার। তো -6 স্কোয়ার করলে পাবো 36, এখানটা হবে 64, তাহলে হচ্ছে √100, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 10 এত একক। তাহলে দুখানা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি 10 একক। এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে একটা ঘড়ির ওপরে 10% এবং 5% ছাড় দিয়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত হবে? ধরি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। আমরা ধার্য মূল্যটাকে 100 টাকা ধরে নিলাম। তাহলে প্রথম ছাড় কত হচ্ছে? প্রথম ছাড় হচ্ছে 10%। তাহলে প্রথম ছাড়ের পর দাম কত হবে? 100 টাকা দাম, তো তার মধ্যে ছাড় দিয়েছে 10 টাকা, তাহলে এখানটা হয়ে যাবে 100 মাইনাস 10, তাহলে হচ্ছে 90 টাকা। তো তারপরে আবার দ্বিতীয় ছাড় দিয়েছে 5%, দ্বিতীয় ছাড় হচ্ছে 5%, তাহলে এখানটা লিখবো দ্বিতীয় ছাড়ের পর দাম কত হবে বলতো? 90 টাকা ছিল, এর ওপরে 5% ছাড় দিয়েছে, তাহলে 100 মাইনাস 5 বাই 100। দ্বিতীয় ছাড়ের পরে দামটা কত হবে সেটা বার করছি। তো এখানটা কি করতে হবে? 90 ইন্টু 90 ইন্টু 100 মাইনাস 5 বাই 100। এখান থেকে একটা 0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে? 9 ইন্টু 95 বাই 10। 95 ইন্টু 9 করলে হয়ে যাবে 855, বাই দিয়ে রয়েছে 10। তো একটা 0 রয়েছে, তাহলে আমরা কি করব? ডান দিক থেকে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে দ্বিতীয় ছাড়ের পরে দামটা হচ্ছে 85.5 টাকা। তো আমাদের কি জিজ্ঞেস করা হয়েছিল? বলছিল সমতুল্য ছাড় কত হবে। তাহলে এখানটা লিখবো সমতুল্য ছাড়, ধার্য মূল্য ছিল 100 টাকা, ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য হচ্ছে এটা, দুটোকে মাইনাস করলে আমরা সমতুল্য ছাড় পেয়ে যাব 14.5%। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এদের পরিসীমার অনুপাত কত হবে? তো বৃত্তের ব্যাসটাকে ধরে নেওয়া যাক d একক, এটা ধরে নেওয়া হচ্ছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? d/2 এত একক। তাহলে বৃত্তের
পরিধি কত হবে? বৃত্তের পরিধি হয়ে যাবে 2 পাই আর, আর এর জায়গায় বসবে d/2। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে পাই ডি, এত একক। এটা হচ্ছে পরিধি। আর বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের বাহুটাও হয়ে যাবে ডি একক, কারণ এখানে বলেছিল বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু দুটো সমান। বৃত্তের ব্যাসটা যেহেতু ডি একক, তাহলে বর্গক্ষেত্রের বাহুটাও হয়ে যাবে ডি একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? এটা হয়ে যাবে 4 ইন্টু বাহু, মানে হচ্ছে 4 ইন্টু ডি। এবার বলছে এদের অনুপাত বার করতে হবে, তাহলে কি করব? বৃত্তের পরিধি বা পরিসীমাও লিখতে পারো, একই ব্যাপারে, ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা। বৃত্তের পরিসীমা কত ছিল? এটা ছিল পাই ডি। বর্গক্ষেত্রের পরিসীমা কত ছিল? এটা ছিল 4d। তো এখান থেকে ডিটা ক্যান্সেল হবে, তাহলে কত হচ্ছে π/4। তো π/4টাকে আমরা কিরকম ভাবে লিখবো দেখো, পাইটাকে লিখতে পারি 22/7 ইস্টু দিয়ে হচ্ছে 4। তো আমরা বোথ সাইডে 7 দিয়ে মাল্টিপ্লাই করছি। 22/7 ইন্টু 7 আবার 4 ইন্টু 7, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 22/28। এবার 2 দিয়ে কাটবো, এখানটা হচ্ছে 11/14। তাহলে অনুপাতটা হচ্ছে 11/14। নেক্সট কোশ্চেনে বলছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ নির্ণয় করতে বলেছে। ঠিকাটা লিখবো যে ধরি একটি পেনের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য কত হবে? 1 ইন্টু 10 মানে হয়ে যাবে 10 টাকা। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, আমরা আগে 8টা পেনের ক্রয় মূল্য বার করছি। 8টা পেনের ক্রয় মূল্য কত হবে? 8 ইন্টু 1 মানে 8 টাকা হয়ে যাচ্ছে। 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? এখানে বলেছিল 10টা পেন কিনেছিল যে দামে, 8খানা পেন বিক্রি করবে সেই দামে। তো 10খানা পেন কিনেছিল 10 টাকা দিয়ে, তাহলে 8টা পেন বিক্রয় করবে 10 টাকা দিয়ে। তাহলে দেখো 8টা পেনের ক্রয় মূল্য পেয়ে গেছি, 8টা পেনের বিক্রয় মূল্যও পেয়ে গেছি। তাহলে লাভ কত হচ্ছে? লাভটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে হচ্ছে 2 টাকা। লাভের পরিমাণ বার করতে হবে, মানে লাভের শতকরা পরিমাণ বার করতে হবে। কত হবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 2 দিয়ে কাটলে এখানটা 4 হচ্ছে, 4 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 25, তাহলে হচ্ছে 25%। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজটার নাম দেওয়া রয়েছে ABC। এর ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার, ভূমিটা বলছে 20 মিটার, তাহলে উচ্চতা জিজ্ঞেস করেছে। এখানে ABC একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এডিটা হচ্ছে H, মানে এটা হচ্ছে উচ্চতা। তো এর ক্ষেত্রফল বলছে 96 বর্গমিটার। ভূমি, ভূমি বলতে হচ্ছে BC, BCটা দেওয়া রয়েছে 20 মিটার। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা।
তো এখানে ভূমিটা দেওয়া রয়েছে 20, উচ্চতা দেওয়া রয়েছে h, তো এই ক্ষেত্রফল ইকুয়াল টু বলছে 96, 2 দিয়ে কাটলে এখানটা 10 পড়ে থাকবে, তাহলে 10 ইন্টু h ইকুয়াল টু হচ্ছে 96, তাহলে h ইকুয়াল টু কত হবে, h ইকুয়াল টু হয়ে যাবে 96/10, তো এটাকে যদি আমরা পয়েন্টে চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে 9.6 এত মিটার, তাহলে আমরা এইচটা পেয়ে যাচ্ছি 9.6 মিটার। নেক্সট 4-এর একই কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আচ্ছা, উপপাদ্য নাম্বার 18টা দেখো, এখানে কি বলছে, বলছে যে কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা বইয়েরই উপপাদ্য, দেখে বুঝতে পারছো, পেজ নাম্বার 87-এ রয়েছে, তোমরা এখান থেকে এটাকে লিখে দিতে পারবে। নেক্সট 2 নম্বরেরটাই দেখো, এখানে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো একটা চতুর্ভুজের দুটো বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। আচ্ছা, এবার এই উপপাদ্যটা দেখো, এখানে 20 নম্বর উপপাদ্যটাই বলছে যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, যুক্তি দিয়ে প্রমাণ করো। মানে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে 20 নম্বর উপপাদ্য, এটা হচ্ছে পেজ নাম্বার 124-এ। নেক্সট কোশ্চেনে একটা সম্পাদ্য দেওয়া হচ্ছে, এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটোর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার করে এবং সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 30 ডিগ্রি। বলছে যে এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। দেখো, আমরা প্রথমেই একটা 8 সেন্টিমিটার সরলরেখা এঁকে নিয়েছি এবং একটা 30 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। তো আমরা কি করব, কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটার মাপটাকে নেব। আমরা কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটার মাপটা নিলাম। এই 8 সেন্টিমিটার মাপটাকে আমরা এই পয়েন্টে বসিয়ে কাটব। নেক্সট আমরা কি করব, এই 30 ডিগ্রি কোণটাকে আঁকব। কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণটার মাপটা নিলাম, এই পয়েন্টে বসিয়ে 30 ডিগ্রি কোণটা আঁকব। নেক্সট এটাকে আমরা একটা সরলরেখা দিয়ে যুক্ত করছি। এটাকে একটা সরলরেখার সাহায্যে যুক্ত করা হয়েছে। নেক্সট আমরা 8 সেন্টিমিটার মাপটাকে নেব, এই পয়েন্টে বসিয়ে 8 সেন্টিমিটার মাপটাকে কাটলাম। তাহলে বুঝতে পারলে দুটো বাহু হয়ে গেল 8 সেন্টিমিটার করে, আর একটা কোণ হয়ে গেল 30 ডিগ্রি। নেক্সট আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করে দেব। আমাদের ত্রিভুজটা আঁকা কমপ্লিট হলো। আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটা ধরলাম এ, এই পয়েন্টটা ধরলাম বি, এই পয়েন্টটা ধরলাম সি। নেক্সট আমরা বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। কি করব না, বিসি বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা উপরের দিকে দাগ টানছি, একটা নিচের দিকে বৃত্তচাপ কাটছি। নেক্সট সি পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটছি এখানে, আরেকটা বৃত্তচাপ কাটছি এই জায়গাটায়। নেক্সট এটাকে একটা স্কেলের সাহায্যে আমরা যুক্ত করে দেব। দেখো, বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা সমান করে এ পয়েন্টে আরেকটা কোণ আঁকবো।
অ্যাঙ্গেল এ বি সি এর মাপটা নিয়ে এ পয়েন্ট একটা কোণ আঁকবো। নেক্সট আমরা এই দুটো বিন্দুকে জিরো দিচ্ছি। তারপরে আর একটাই স্টেপ বাকি রয়েছে। এই পয়েন্টের নাম দিলাম ডি। ডি পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে সিডি এর মাপ নিয়ে এই পয়েন্টটা থেকে কোন পয়েন্টে কম্পাসটাকে বসানো হচ্ছে দেখো, একটা বৃত্তচাপ কাটছি। লাস্টে আমরা এই দুটো বিন্দুকে জুড়ে দেব। চতুর্ভুজটার নাম দেওয়া যাক সি ডি ই এফ। এটা হচ্ছে চতুর্ভুজটা। লাস্টে এটা লিখে দেবে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি ইকাল টু হচ্ছে বিসি, দুটোই হচ্ছে 8 সেন্টিমিটার করে, আর অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 30 ডিগ্রি, এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হচ্ছে সিডিইএফ। নেক্সট কোশ্চেন আমাদের একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে। শ্রেণী দেওয়া রয়েছে আর পরিসংখ্যা দেওয়া রয়েছে। প্রথমে এই ছকটাকে খাতায় করে নেবে। কি করা হচ্ছে, শ্রেণী দেওয়া ছিল, শ্রেণীটা দেওয়া ছিল 0 থেকে 5 অবধি। তো আমরা মধ্যমান বার করেছি। মধ্যমানটা কি করে বার করবো না, 0 + 5/2 করবো, তাহলে মধ্যমান বেরিয়ে যাবে। একই রকমভাবে 5 আর 10কে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করেছি, তাহলে মধ্যমান পাওয়া গেছে। 10 আর 15কে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, মধ্যমান পাওয়া গেছে। পরিসংখ্যাগুলো তো দেওয়াই ছিল। নেক্সট গ্রাফ পেপারে অথবা সাদা পেপারে এরকমভাবে একটা দাগ টানবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমাদের বলছিল 0 থেকে 5। ধরে নেওয়া যাক গ্রাফেতে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা 20, এটা 25, এটা 30, এটা হচ্ছে 35। তো 0 থেকে 5 এটা বলছিল পরিসংখ্যা 4। পরিসংখ্যা 4, তো আমরা কি করব, ওয়াই অক্ষতে 2 একককে 1 ধরব। তো পরিসংখ্যা 4 বলেছিল, তো আমরা 2 একককে 1 ধরবো, মানে 4কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের যেতে হবে 2 ঘর। আমরা এরকম ভাবে একটা দাগ টানবো। নেক্সট বলছিল 5 থেকে 10, সেটা বলছিল 10 অবধি। 10 অবধি যেতে হবে, তো আমরা কি করব, 2 একককে 1 ধরেছি, মানে 1 ঘরকে 2 একক ধরেছি, তাহলে আমাদের যেতে হবে 5 একক অবধি। 5 অবধি এরকম ভাবে একটা দাগ টানবে। তারপরটা বলছিল 24, মানে আমাদের যেতে হবে 12 অবধি। তোমরা এই পুরো কাজটাই স্কেলের সাহায্য করবে এবং গ্রাফে মেপে মেপে করবে। আমি বুঝিয়েছি কিরকম ভাবে করতে হবে। তারপরটা বলছিল 12, মানে 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তাহলে আমাদের 6 একক অবধি যেতে হবে। 6টা ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায় হচ্ছে। নেক্সট বলছিল 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, তাহলে আমাদের যেতে হবে 10 অবধি। তারপরটা বলছিল 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে আমরা 4 অবধি দাগ টানলাম। তো আমাদের এখানে বলেছিল পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে, তো আমরা কি করব, 2.5, 7.5, 12.5 এই পয়েন্টগুলো বসাতে হবে। দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, তাহলে 2.5টা কোথায় হবে, 2.5টা হবে এরকম জায়গায়। 7.5টা হবে কিরকম জায়গায়, এরকম জায়গায় হবে। মানে এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, তাহলে 7.5 হচ্ছে এরকম জায়গায়। এটা হচ্ছে 12.5, এই পয়েন্টটা হচ্ছে
17.5, এই পয়েন্টটা হচ্ছে 22.5, এটা হচ্ছে 27.5। কি করবে? স্কেলের সাহায্যে এই পয়েন্টগুলোকে জুড়ে দেবে। এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে জুড়বে, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে জুড়বে, এটার সাথে এটাকে জুড়বে, আবার এই দুটো পয়েন্টকে জুড়ছো, এই দুটো পয়েন্টকে জুড়ছো। নেক্সট কি করবে দেখো, এটা তো ছিল 2.5, এর আগে এরকম একটা জায়গায় -2.5 নেবে, মানে এটা হচ্ছে -2.5, 2.5 এর সাথে -2.5টাকে জুড়ে দেবে। আর এটা ছিল 27.5, এরকম একটা জায়গায় হবে 32.5, 32.5টাকে এর সাথে জুড়ে দেবে। লাস্টে পয়েন্টগুলোর নাম দিয়ে দেবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এইচ। তো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিরকম ভাবে করতে হবে, আশা করি তোমরা এটা করতে পারবে। এই কোশ্চেন সেটটা এতগুলোই প্রশ্ন ছিল, এর পরবর্তী পার্টে অন্য কোনো কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।